তো হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। মূলত কাজ হলো আমার আপনার একটু ছোট্ট মিটিং আছে, এন্ড দেন পরে ভাবলাম যে রোজার সময় তো বেরোনোর তো কোনো অপশন নাই রোদের মধ্যে, তো ভাবলাম একটু ঘুরেও আসি, কাজটাও করে আসি, এন্ড দ্যাটস ওয়াই। কিন্তু এই টাইমটা তো একটু জ্যাম পোহাতে হবে যা দেখতেছি রাস্তার কন্ডিশন। ইনশাল্লাহ তাড়াতাড়ি শোনার চেষ্টা করব। আমি এমনিতেও ভালোই লেট, নট ব্যাড। এটা ওকে, 10:30টার মধ্যে এখানে প্রেজেন্ট থাকতে হবে। সো জিক্সার রেখে R15V3 ইন্দো 2022-এর রেজিস্ট্রেশন, 21-এর মডেল, এটা আমি নিলাম রিসেন্ট। সো এখন কথা হচ্ছে যে 2025 সালে এসে এটা আসলে কি অর্থিত কিনা। সো এই জিনিসটা আমি অনেক ভাবে চিনতে, ফ্রেন্ড সার্কেল যারা ছিল সবাই একসাথে বসে একটা সমাধান আসার চেষ্টা করছিলাম যে কি নিলে বেটার হয়, এমন একটা গাড়ি যেটা ডিউরেবল থাকবে, ব্রেকিং পারফরমেন্স 100 অ্যান্ড লুকিংস 100 থাকবে, পারফরমেন্স যেন কোনো ল্যাকিংস না থাকে, পার্টস পাতির অ্যাভেলেবিলিটি অ্যান্ড বিল্ড কোয়ালিটি টপ নচ হতে হবে। এই প্রত্যেকটা বিষয়ে পুঙ্খানুপুঙ্খভাবে হিসাব করা হয়েছে যে কোন কোন গাড়ির পার্টস পাতি অ্যাভেলেবেল পাওয়া যায়, বেশি এক্সপেন্সিভও না, অ্যান্ড লং টাইম ইউজ করা যায়। এখানে চাকরি, সো ওই জিনিসগুলো ক্যালকুলেশন করে দেখলাম যে না, 2025 সাল এসেও একটা গাড়ি খুবই মানে বিল্ড কোয়ালিটি গুড, অনেকগুলো গাড়ি বিল্ড কোয়ালিটিতে ভালো বের হয়েছে, কিন্তু প্রাইজিং রেশিও এবং লুকিংস এখনো স্টিল নাও মানে আনফরগেটেবল। যে জিনিসটা বলা যায় যে এখনো ভোলা যায় না, ওটা হলো R15V3, বিকজ এর লুকস ভাই ড্যাম, পুরা অ্যাগ্রেসিভ একটা মোড। এই গাড়িটা এত সুন্দর লাগে ভাই, মানে নট অনলি মি, মানে এলাকায় যত ছোট ভাই থেকে শুরু করে সিনিয়র বড় ভাইরা আছে সবাই স্টিল নাও ভাই একটা জিনিস, আরে ভাই কি এটা, মানে এখন V4 আছে, এম আছে, বাট সবাই স্টিল নাও এই V3-র প্রতি আরেকটা আলাদা ক্রেজ। সো V4, ভি এম, এগুলো দুটোতে ইঞ্জিনেশন ভেরিয়েন্টে প্রায় সেম, V3-র ইঞ্জিনটাই। সো এরকম ম্যাসিভ ইঞ্জিনে কোনো চেঞ্জ আসে নাই। সো হিসাবে এই V3-র ইঞ্জিনটাই V4-এ আছে। অ্যান্ড যে বাইরে কসমেটিক্স ওইটা পার্সোনালি আমার কথা আমি যদি বলি, আমার কাছে অতটা ভালো লাগে নাই। But খারাপ বলবো না, কিন্তু বাট আমার কাছে পার্সোনালি ভালো লাগে নাই মডেলটা। যে বাইরে কসমেটিক্সটা মানে ওরকম মানে ইয়ে না, এটা সিম্পল হইলো মানে এত গর্জিয়াস। V3 লুকস ভাই বহুত সিম্পল, বাট বহুত গর্জিয়াস লাগে আমার কাছে। মানে ইউনিক কোনো কিছু নাই, যে প্রজেকশন হেডলাইট নাই, মানে একটা নর্মাল গাড়ি কিভাবে এত সুন্দর হইতে পারে, যে নর্মাল লুকস। এবার নর্মাল বললে আবার অতটাও নর্মাল না, একটা স্পোর্টস সেগমেন্টের গাড়ি। আর প্রাইজিং এরও একটা বড় ইস্যু আছে, ঠিক আছে। সো আমি রিসেন্ট অনেকগুলা শপে অ্যান্ড সেকেন্ড হ্যান্ড মার্কেট গুলা রিসার্চ করছি। তো যে প্রাইসে
অ্যান্ড এমসেল হচ্ছে। সো আমার কাছে ভ্যালু ফর মানি মনে হয় নাই যে ভাই আমি নতুন নতুন কোনো কিছু পাচ্ছি না, জাস্ট একটু লুকস, বাইরে কসমেটিক্স চেঞ্জ, অ্যান্ড এগুলোর জন্য আমি ব্র্যান্ড নিউ যদি যাই তাহলে 7 লাখ টাকা, অ্যান্ড সেকেন্ড হ্যান্ডে যদি ফ্রেশ কন্ডিশনে খোঁজা যায় তাহলে 6, এরকম একটা প্রাইসে পাওয়া যায়। সো আমি মনে করি যে ভাই এত টাকা দিয়ে জিনিসটা ভ্যালু ফর মানি হবে না। বাট গাড়ি খারাপ না, গাড়ি বেস্ট, ওগুলো আরো জোস, আপডেট মডেল। বাট একটা ব্যাপার আছে না যে ভাই আমি তো ঘুরে ফিরে ওই 100 সিসিটাও কম পাচ্ছি, 150 সিসি। বাট হ্যাঁ, স্লিপার ক্লাস, ট্রাকশন কন্ট্রোল, কুইক শিফটার এগুলো আছে। তো বাট সিসি তো ঘুরে ফিরে ওই আগেরটাই না। সো আগের ইঞ্জিন মানে V3-র ইঞ্জিনে আর কি আমি এত টাকা কেন ওরাকে দিব? যদি এটা একটু হায়ার সিসি বা একটু হায়ার পুশ দিত বা টর্কে বা ইঞ্জিনে কিছুটা চেঞ্জ হতো তাহলে না একটা কিছু বলা যেত যে না ভাই এটা কোনো ডিফারেন্স আছে, সো এটা তো যাওয়া যায়। ভাই আমার লিজিটলি এই গাড়ি না খেলে আতঙ্কে থেকে আমার এই মিরপুরের 60 ফিটটা যে পরিমাণ ভাঙ্গা ভাই, হাত নাই হয়ে যায় তাতে আফসোস লাগে না, বাট আমি আতঙ্কে থাকি এটার বল রেসার। আমি খুব সেফলি চালানো ট্রাই করতেছি কিছুদিন ধরে যে ভাই এর বল রেসার জানি না যায় ভাই। আমি নাকি শুনছি ভাই হিউজ লেভেলে বল রেসার যায়। আমার এক বড় ভাই 8 বার বল রেসার চেঞ্জ করতে হয়েছে। সে শুধু অফিস টু বাসা, অফিস টু বাসা। সো হ্যাঁ, যে ভাই কোনো প্রয়োজন নাই, V3-তে চলে যাই। পার্সপাতি মোটামুটি আলহামদুলিল্লাহ মিলে যায়। শুধু কসমেটিক্স মানে V3 এমন একটা সিরিজ বের হয়েছিল যে রেগুলেশন আনছে, আহ, মানে কিছু ই কমার্স সাইট গুলো এগুলো এত অ্যাভেলেবেল করে দিছে V3-টা। নাহলে আমি V2 স্টিল নাও মানে আমি খুঁজি মাঝে মধ্যে যে V2 ফ্রেশ কন্ডিশনে, ওরকম নাই কিন্তু, বাট V3 ভাই সবার কাছে কম বেশি একটা ছিল বা আছে, অনেকে সেল করে দিয়েছে। সো দ্যাটস ওয়াই V3-টা বহুত অ্যাভেলেবেল। বাট ইন্দো ভেরিয়েন্টে যে V3, এটা ভাই জেনুইন কথা খুবই এক্সপেন্সিভ, অ্যান্ড সবার কাছে অতটা অ্যাভেলেবেল থাকার বড় একটা কারণ হলো যে এই গাড়িটা ভাই ভাল লাগে ভাই, চালাতে ভাল লাগে। এই গাড়ি V3-তে বা R15, ইয়ামাহার R15 আর সিরিজের যতগুলা গাড়ি আছে প্রত্যেকটারই একটা অন্যরকম ইঞ্জিন পারফরমেন্স। যেমন V2 যখন চালিয়েছি, সো ওটাতে VVA ছিল না, বাট ওটার মধ্যে অন্যরকম একটা থিওরি, মানে ওই টাইমটাতে ওই গাড়িতে অন্যরকম একটা সিটিং পোশ্চার, তারপরে গাড়ির পুশ, মানে জোস একটা ব্যাপার। সো V3-র একটা জিনিস আমার কাছে এখনো ইউনিক লাগে, সে জিনিসটা হলো যে ভাই ইন্দো সিরিজে যদি একবার ভাই ABS-টা দিয়ে লঞ্চ করা যেত ভাই, ওই এম ইন্দো কিলার জেনুইন ভাই। অনেক মানুষ এটা কিন্তু ভাই, অনেকে আমি চোখের সামনে আমি দেখছি যে ভাই কি অনেকে খুব সুন্দর সুন্দর কন্ডিশনের গাড়ি সেল দিয়ে আরেকটা গাড়ি নেয়, যা আমার কাছে খারাপ লাগে। যে 25 সালে এসেও ইয়ামাহা R15 V3 ইন্দোনেশিয়ান গাড়ি
আসলে ভাই লিড করার মতো একটা গাড়ি স্টিল নয়, এর মধ্যে যে লুক, যে টাইটেরিয়া ক্যাটাগরি, শুধু একটা জিনিসই মিসিং, যদি এটা শুধু এভিএসটা দিত ভাই, তাহলে আর কোনো কথা ছিল না। জেনুইন ভাবে ভাই, এখানে একটা এভিএস মিসিং, ডুয়েল চ্যানেল এভিএসটা থাকলে ভাই এই গাড়ি স্বয়ং সম্পূর্ণ আনবিটেবল একটা গাড়ি। কেননা এটা লুকস, সামনের যে একটা লুকস ভাই, সেই সুন্দর একটা লুকস, সামনে থেকে মনে হয় যে একটা মানে মাস্কুলার একটা ভাইব, অস্থির। সো এই রিজনটার কারণে ডিসকন্টিনিউ হয়ে যাওয়ার পরও এই গাড়িটা খুবই খুবই চাহিদা সম্পন্ন একটা গাড়ি। যদিও অফিসিয়ালি R15V3 ডিসকন্টিনিউ হয়ে করে দিছে। সো কম্পেয়ার করার মতো গাড়ি অ্যাভেলেবল থাকলেও এই গাড়ির মাইলেজ, এই গাড়ির রেডি পিক আপ, স্পিড অ্যান্ড আদার যত বিষয়গুলো আছে, সার্ভিসিং, এরপর মেনটেনেন্স কস্ট অ্যান্ড ইঞ্জিন অয়েল এর যে ব্যাপারটা, খুবই সুন্দর একটা, এই যে ইঞ্জিন অয়েল, 1 লিটার ইঞ্জিন অয়েল পারফেক্টলি ভাবে আহ, ব্যবহৃত হয় এটার ভিতরে। সো এক্সট্রা কোনো হ্যাসেল থাকে না। কিছু কিছু গাড়িতে আছে যে 2টা ইঞ্জিন অয়েল নিতে হয়। তো ওটা আসলে কোনো প্যারা না, কিন্তু একটা আলাদা হেডেক যে আমার কাছে আমি একটা ক্যারি করলাম, পরে দেন আবার পরে ওই জিনিসটা আবার ইঞ্জিন অয়েল ক্যারি করতে হয় সাথে যে ঢালার জন্য। সো একটা আলাদা পেইন থাকে। বাট দিস ইজ রিয়েলি রিয়েলি ভেরি গুড ডিল